হ্যালো, ছাত্রছাত্রীরা, আমরা অনেকে খবর কাগজে দেখছিলাম যে গ্যাসের লাইন সব দিচ্ছে এবং গ্যাস পাওয়া যাচ্ছে না। তো যেটাকে আমরা খবরের কাগজে বা টিভিতে মোবাইলে দেখছি এনার্জি ক্রাইসিস। এই এনার্জি ক্রাইসিসের যে কারণ, সে কারণ তো আমরা বুঝতে পারছি যে আমাদের গ্যাসের ব্যবহার খুব বেড়ে গেছে, যেটা আমাদের পয়েন্ট ১ নম্বরে দেওয়া আছে, ওভার কনজাম্পশন। ২ নম্বর হচ্ছে ফসিল ফুয়েলের আমরা খুব উপর নির্ভর হয়ে পড়েছি। আর জিও পলিটিক্স, যে কনফ্লিক্ট, অর্থাৎ আমেরিকার সঙ্গে আরব দেশের যে যুদ্ধ চলছে, সেটার জন্য হচ্ছে আমাদের এনার্জি সংকট দেখা গেছে। এর ইম্প্যাক্ট কি পড়েছে? না, আমাদের গ্যাসের দাম বেশি হয়েছে এবং পরিবেশের মধ্যেও আমাদের অনেক ড্যামেজ চলে এসেছে, অর্থাৎ আমরা কাঠ কয়লার উপর খুব বেশি ডিপেন্ড এখন করে যাচ্ছি। আর আমাদের যে অর্থনৈতিক অবস্থা ছিল, সেটা আমাদের ইনস্টেবিলিটি, অর্থাৎ অর্থনৈতিকভাবে অস্থির হয়ে আমরা পড়েছি। আমাদের আগে যে খরচ হতো সেটা হচ্ছে না, তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। যারা শ্রমিক ছিল দিল্লি বা বড় বড় টাউনে, তারা বাড়ি চলে আসতে বাধ্য হচ্ছে, রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়ে যাচ্ছে। এর সলিউশন বা সমাধান হিসেবে আমরা কি করব? না, রিনিউয়েবল এনার্জি, অর্থাৎ পুনর্নবীকরণযোগ্য যে এনার্জি, সেগুলোকে আমরা ব্যবহার করব, কনজারভেশন করব, অর্থাৎ আমরা এগুলোকে সংরক্ষণ করব এবং আমাদের বৈদেশিক যে কোঅপারেশন আছে, সেগুলোকে আমরা আরেকটু ভালো করব, সুসম্পর্ক নিয়ে আসবো। এই যে ফুয়েল বা শক্তির আমাদের যে উৎসগুলো আছে, সেগুলো একটু দেখা যাক। যে আমরা গ্যাসের বিকল্প হিসাবে যখনই চিন্তা ভাবনা করব, তার মানে আমাদেরকে এনার্জির যে বিকল্প বা যত রকমের অপশন, সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যেমন ইলেকট্রিসিটি প্রথমে দেওয়া আছে, তারপর পেট্রোল, গ্যাসোলিন, কেরোসিন, এলপিজি, কয়লা, কাঠ, বায়োমাস। বায়োমাস অর্থাৎ হচ্ছে যে, যেমন গোবর, ঘাস, ঝোপঝাড়ের টুকরো অংশ, সেগুলোকে আমরা বলছি বায়োমাস বা জৈব ঘর। বায়োগ্যাস, আমরা যেমন গোবর গ্যাস থেকে বায়োগ্যাস তৈরি করতে পারি। গোবর গ্যাসটাই হচ্ছে বায়োগ্যাস, অর্থাৎ গোবর থেকে বায়োগ্যাস তৈরি করা যায়। হাইড্রোজেন, হাইড্রোজেনকেও আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করতে পারি। নিউক্লিয়ার পাওয়ার, এছাড়া আরো অনেক আছে, যেমন হয়তো ফুয়েল স্পিড, এগুলো ব্যবহার করা যায়। তো আমরা যখন এনার্জি নিয়ে গল্প করব, যেমন হয়তো আমরা এলপিজির পরিবর্তে যদি বলি হাইড্রোজেন ব্যবহার করব, তখন আমাদের যে একটা ট্যাঙ্কের মধ্যে কত এনার্জি জমা থাকছে, সেটা আমরা কিভাবে হিসাব করব? সেই হিসাবের জন্য এখানে দেওয়া আছে এনার্জি ডেনসিটি। তাহলে আমাদের যেমন এখানে ইউরেনিয়ামের যে দেওয়া আছে, সেটা আমাদের কত মেগাজুল প্রতি কেজির মধ্যে আছে, সেটার একটা হিসাব দেওয়া আছে। হাইড্রোজেনের 140 মেগাজুল প্রতি কিলোগ্রামের মধ্যে আছে। এটাই যখন আমরা দেখব যে এলপিজি বা এলএনজি, যেটাকে আমরা বলছি, সেটার মধ্যে আমাদের আছে 43 মেগাজুল প্রতি কেজি। তাহলে হাইড্রোজেনে হচ্ছে বেশি, আছে বেশি, কিন্তু দেখা যায় যে হাইড্রোজেনের ভর যেহেতু খুব কম, তাহলে আমরা এক ট্যাঙ্কের মধ্যে, যেটা আমাদের বাড়িতে ব্যবহার করি যে গ্যাসের ট্যাঙ্ক, তার মধ্যে যে পরিমাণ আমাদের ন্যাচারাল গ্যাস বা এলপিজি রাখলে যে পরিমাণে শক্তি থাকবে, সেটা কিন্তু আমাদের এখানে হাইড্রোজেন রাখলে আমাদের কি হচ্ছে না, পরিমাণটা কমে যাবে। ওই অত কেজি থাকবে না। এলপিজির জন্য যেমন হয়তো আমাদের 16 কেজি বা 15 কেজি থাকে গ্যাস, সেটা কিন্তু হাইড্রোজেন হলে আমরা অতটা রাখতে পারবো না, কমে যাবে। তাহলে আলটিমেটলি এদের এনার্জি ডেনসিটিটা বেশি, এখানে বেশি দেখাচ্ছে, কিন্তু ওখানে আমাদের পরিমাণটা কমে যাবে। ঠিক আছে, এগুলো রেফারেন্স হিসাবে দেওয়া আছে। এর পরের স্লাইডে যাওয়া যাক। তাহলে টাইপস অফ এনার্জি, মানে যত রকমের এনার্জি আছে, আমরা সেগুলোকে কিভাবে একের থেকে আরেকটাতে পরিবর্তিত করব, অর্থাৎ এনার্জির
শক্তির পরিবর্তন বা রূপান্তর। আমরা যে ক্লাস 10 এ পড়েছি যে শক্তির রূপান্তর, তাহলে সেই শক্তির রূপান্তর বা ঠিক আছে আমাদের ধরনটা আগে দেখা যাক, তারপর রূপান্তরটা পরের আছে। তাহলে মেকানিক্যাল এনার্জি যেটাকে আমরা বলছি যান্ত্রিক শক্তি, সেই যান্ত্রিক শক্তিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জি বলতে আমাদের কোনো উচ্চতার উপরে নির্ভর করে যে একটা এনার্জি তৈরি হয়, সেটা আমরা বলছি পোটেনশিয়াল এনার্জি। যেমন উচ্চতার জন্য হতে পারে, সংকোচনের জন্য হতে পারে, প্রসারণের জন্য হতে পারে। এগুলো আমরা বলছি পোটেনশিয়াল এনার্জি। এবং কাইনেটিক এনার্জি আমরা গতি শক্তিকে বলি। তাহলে একটা আমরা যেটা বাংলা ভার্সনে পড়েছি ক্লাস মাধ্যমিকে, তাহলে সেটা হচ্ছে যে স্থিতিশক্তি এবং গতিশক্তি। এছাড়া আছে তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, ইলেকট্রিক্যাল অর্থাৎ বিদ্যুৎ বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি এবং নিউক্লিয়ার শক্তি। এখানে কতগুলো আমাদের উদাহরণ দেওয়া আছে। যেমন একটা রাবারের ব্যান্ডকে যদি আমরা টান দিই, স্ট্রেচ করি, তাহলে সেখানে তার মধ্যে এলাস্টিক পটেনশিয়াল এনার্জি জমা হয়। জল যখন উপরের থেকে নিচের রিজার্ভারে পড়ে বা অর্থাৎ উচ্চ রিজার্ভার থেকে যখন নিচে পড়ে, তখন মহাকর্ষের জন্য একটা পটেনশিয়াল এনার্জি পাওয়া যায়। একটা আমরা তীরকে যখন ধনুকে মানে তীরকে টানি এবং তীর ছাড়ি, সেখানেও কিন্তু পটেনশিয়াল এনার্জি তৈরি হচ্ছে ছাড়ার আগে। একটা গাড়ি যখন আমরা উপরের থেকে নিচের দিকে নামাই হিলে, অর্থাৎ পাহাড়ের উপর থেকে নিচে নামে গাড়ি, তখন দেখা যায় যে গাড়ির ইঞ্জিন না থাকলেও কিন্তু গাড়ি ধীরে ধীরে নামতে পারে। তাহলে এখানেও হচ্ছে মহাকর্ষীয় শক্তি এখানে আমাদের সঞ্চিত ছিল। আমরা যদি একটা স্প্রিং কে কম্প্রেস করে রাখি, অর্থাৎ সংকোচন করে রাখি, তাহলে সেটাও একটা আমাদের শক্তির সঞ্চয় করে রাখে। একটা ছেলে যদি স্লাইড, যেটা আমরা ছেলেরা বাচ্চারা উপর থেকে নিচে নামে স্লাইড করে করে, সেখানেও কিন্তু আমাদের পটেনশিয়াল এনার্জি জমা থাকে। এটা আমরা স্প্রিং এর কোয়েলকে অর্থাৎ যেটা আমাদের ঘড়ির মধ্যে, আগেকার পুরানো দিনের যে ঘড়ি না, সেই ঘড়ির মধ্যে একটা স্প্রিং থাকতো। সেই স্প্রিং কোয়েলকে আমরা দম দেওয়া বলতাম, যে স্প্রিং এ দম দিলাম অর্থাৎ ঘড়িতে দম দিলাম। এখানে কি হচ্ছে না, এলাস্টিক এনার্জি আমাদের জমে থাকবে। এর ফলে দেখা যেত যে 24 ঘন্টা ঘড়ি তার নিজের গণন বজায় রাখতো। পরে আমাদেরকে আবার হয়তো একটু দম দিতে হতো, অর্থাৎ স্প্রিং এ পাক দিতে হতো। একটি আপেল যখন গাছের থেকে ঝুলে থাকে এবং পড়ে যায়, সেটাও কিন্তু হচ্ছে স্থির শক্তির উদাহরণ। স্থির শক্তি থেকে গতি শক্তিতে এলো। হ্যাঁ, একটা বোল্ডার বোল্ডার হতো পাথর। সেই পাথর যদি আমাদের পাহাড়ের ছাদের থেকে পাহাড়ের উপর থেকে পড়ে যায়, তাহলে সেটাও কিন্তু পোটেনশিয়াল এনার্জি আমরা ওখানে এনার্জি হিসাবে পাচ্ছি। এ লোডেড ফ্লাইং শট হয়, তার মানে ওই যে আমাদের যেটা তীর ধনুকের, সেই তীর ধনুকের মতনই যে আমাদের মেকানিজম আছে, যেটা আমরা পাখি মারার বন্দুক হিসাবে ব্যবহার করি বা বেলুন ফুটানোর জন্য, সেখানে কিন্তু আমাদের এলাস্টিক বা পোটেনশিয়াল এনার্জি আমাদের জমা থাকছে। এই স্লাইডটাতে আমরা দেখতে পাচ্ছি যে গতিশক্তি এবং স্থির শক্তির মধ্যে যে আমাদের ক্যালকুলেশন করতে হয়, সেই ক্যালকুলেশনটা খুব সহজভাবে দেওয়া আছে। তাহলে এই যে আমাদের গতিশক্তি এখানে দেওয়া আছে, এরোপ্লেন, সাইকেল, গাড়ি, তারপর উইন্ডমিল, কোনো ছেলে হয়তো স্লাইডে উপরে চেপে যাচ্ছে, এগুলো হচ্ছে গতিশক্তির উদাহরণ। তো আমরা গতিশক্তিকে যেটা হিসাবে হিসাব করব, অর্থাৎ কাইনেটিক এনার্জি, সেখানে সূত্রটা ব্যবহার করব হাফ এম স্কোয়ার। এম হচ্ছে বস্তুর ভর এবং ভি হচ্ছে বস্তুর গতি। তাহলে আমরা কোনো বস্তু যদি
ভর এবং গতি জানি, তাহলে আমরা এই সূত্র থেকে এটা পাবো। সেই সূত্রটা হচ্ছে কি না, mv স্কয়ার যেটা আমরা পাবো তার হাফ। এখানে আমরা কাইনেটিক এনার্জিটাকে জুল এককে প্রকাশ করব যখন মানে পাবো আর কি, তখন যখন আমরা এসআই একক অর্থাৎ এম এর ভরটাকে কেজিতে এবং ভেলোসিটির মানটাকে মিটার প্রতি সেকেন্ড করে হিসাব করব, তখন আমরা এখানে আমরা কাইনেটিক এনার্জিটাকে জুল এককে পাবো। সরি, ভেলোসিটি আমি মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছিলাম, তা না, ওটা ত্বরণের একক। তাহলে এখানে ভি হচ্ছে মিটার প্রতি সেকেন্ড একক। পোটেনশিয়াল এনার্জি অর্থাৎ এই যে উপরে আমাদের উপর থেকে কোন একটা গাড়ি নামছে পাহাড়ের থেকে বা ড্যামের থেকে যে জল নামছে, গাছের ফল নিচে পড়ছে, তীর ধনুকের যে তীর অগ্রসর হচ্ছে, এই যে যেটা আমরা গুলতি বলি বা গুলতা আমাদের সহজ পুরুলিয়ার ভাষায়, এই যে গুলতা দিয়ে আমরা পাথর ছুড়ি, এখানে আমাদের যে এনার্জি জমছে সেটা আমরা এম জি এই সূত্র দিয়ে প্রকাশ করতে পারি, ক্যালকুলেশন করতে পারি। তার মানে এম হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে আমাদের কোনো কিছু, এখানে যেমন পৃথিবীর টান আছে উপরের থেকে যখন আসছে, মানে আমরা যখন উচ্চতার পরে নির্ভর করছে, তখন এখানে আমরা পৃথিবীর মহাকর্ষ যে ত্বরণ, সেই ত্বরণের মানটা এখানে লিখবো, এবং এইচ হচ্ছে উচ্চতা। আর এই যে গুলতা বা তীর ধনুক, তখন কিন্তু আমাদের জি এর মানটা আলাদা হবে। সেটা জি এর মানটা আমাদের এখান থেকে ফোর্সের যে একটা হয়, ফোর্সের যে মান পাওয়া যাবে সেটা হবে। এরপরে দেখা যাক স্লাইডে কি আছে। এখানে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জির, হ্যাঁ, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে আমরা খুব সহজে মানে সহজে ব্যবহার করতে পারি। কারণ ইলেকট্রিক দিয়ে আমাদের কম্পিউটার চলে, মোবাইল চলে, আলো দেখতে পাই, লাইট জ্বলে। তাহলে এসবের জন্য আমাদের সবসময় আমরা চেষ্টা করব যে কোনো এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে পরিণত করা। কারণ ইলেকট্রিক দিয়ে আমরা খুব সহজে ইন্ডাকশন গ্যাস দিয়ে রান্না বান্না করতে পারবো। তাহলে এই ইলেকট্রিক এনার্জির যে কতগুলো উদাহরণ দেখো তোমরা সহজে ছবি দেখে বুঝতে পারবে, তাহলে তোমাদেরকে মুখস্থ করতে হবে না। যেমন সোলার প্লেটের ছবি দেখাচ্ছে, অর্থাৎ সোলার পাওয়ার, সোলার যেটা আমরা প্যানেল বলি বা সোলার প্লেট, তাহলে সেখান থেকে আমাদের তড়িৎ আমরা পাই। অর্থাৎ ইলেকট্রিক্যাল এনার্জির একটা উদাহরণ হচ্ছে বা সোর্স হচ্ছে ইলেকট্রিক প্যানেল, এই সোলার প্যানেল। এরপরে উইন্ড এনার্জি থেকেও আমরা পাই। এখানে হাইড্রো ইলেকট্রিক, হাইড্রো পাওয়ার যে ইলেকট্রিক জেনারেশনের সেন্টার থাকে, সেটা হচ্ছে একটা ইলেকট্রিক্যাল এনার্জি সোর্স। এখানে আমরা পাচ্ছি জিওথার্মাল। জিওথার্মাল বলতে বোঝাই যে আমাদের পৃথিবীর নিচের ভূগর্ভস্থ অঞ্চল, সাধারণত বাইরের বায়ুমণ্ডল থেকে উষ্ণতা বেশি। তো সেখানে যদি আমরা এমন একটা লিকুইড প্রবেশ করাই যেটা খুব সহজে বাষ্পীভূত হয়ে যায়, এবং সেই বাষ্পটা যে চাপ তৈরি করে, সেই চাপের সাহায্যে উপরে, যদি উপরে বা যে কোনো পাইপ লাইনের মধ্যে কোনো মোটর মেকানিজম রাখি, তাহলে সেটা ঘূর্ণন সৃষ্টি করবে এবং এর সাহায্যে ইলেকট্রিক তৈরি করা যায়। এটা হচ্ছে সহজ মেকানিজম। বায়োমাস অর্থাৎ কোনো বায়োমাস অর্থাৎ গাছপালার টুকরো বা কয়লা, এসব পুড়িয়ে আমরা যেটা পাই, সেটা থেকে আমরা ইলেকট্রিক পেতে পারি। ন্যাচারাল গ্যাস, যেটা আমাদের কয়লার সঙ্গে অনেক ন্যাচারাল গ্যাস পাওয়া যায়, সেটা হচ্ছে তড়িৎ শক্তির একটা উৎস। কয়লা তো বটেই, কয়লার সাহায্যে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো চলে। আর নিউক্লিয়ার পাওয়ার হচ্ছে এখন আধুনিক সময়ের সবচেয়ে কম খরচে বিপুল পরিমাণে ইলেকট্রিক পাওয়ার একটা বেশ ভালো সুবিধা, যদিও অনেক অসুবিধাও আছে। এখানে একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কিভাবে কাজ করে দেওয়া আছে।
যে আমাদের এখানে একটা উঁচু স্থানে জলাধার আছে, সেই জলাধারের থেকে জল এখানে পড়ছে এবং সেই জল যখন পড়ছে তখন এখানে টারবাইন, এটাকে আমরা বলছি টারবাইন। যে টারবাইন লাগাই, এই টারবাইনের সঙ্গে অল্টারনেটর যেটা আমরা বলি তড়িৎ জেনারেটর বা ডাইনামো পোর্শন সেটা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের যখন টারবাইনের ঘূর্ণন তৈরি হচ্ছে তখন আমাদের এখানে ইলেকট্রিক তৈরি হচ্ছে এবং সেই ইলেকট্রিকটাকে আমরা এখানে ট্রান্সফরমারের সাহায্যে উপযুক্ত ভোল্টেজ তৈরি করে আমরা ইলেকট্রিক তার মধ্যে সরবরাহ ব্যবস্থার মধ্যে পাঠাচ্ছি। এই সিস্টেমটাই আমাদের আছে পুরুলিয়া পাম্প স্টোরেজ যে পাওয়ার স্টোরেজ যে সেন্টারটা আছে যেটাকে আমরা হাইডল বলি, সেখানে কি হচ্ছে না টারবাইন যখন আমাদের বিদ্যুতের ঘাটতি মানে বিদ্যুতের চাহিদা যখন বেশি থাকে তখন আমরা জলটা এখানে নিচের দিকে নামিয়ে টারবাইন ঘুরে ইলেকট্রিক তৈরি করছি। কিন্তু যখন আমাদের পাওয়ার গ্রিডের মধ্যে দেখি যে বিদ্যুতের চাহিদা কম আছে, তাহলে সেই সময় বিদ্যুতের যাতে অপচয় না হয়, কারণ কি আমাদের চাহিদা কম থাকলেও যেটা আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেখানে আমাদের কিন্তু ইলেকট্রিক তৈরি করে চলতে হয়। তাহলে সেই ইলেকট্রিকটা অপচয় যাতে না হয় সেই জন্য আমরা কি করি, ওই ইলেকট্রিক দিয়ে টারবাইনটাকে আমরা উল্টো দিকে ঘোরাই। তখন টারবাইন হিসাবে কাজ করে না, তখন এটাকে আমরা বলবো পাম্প হিসাবে কাজ করছে। সেই পাম্পের কাজ হচ্ছে নিচের যে জলাধারের জল আছে সেই জলটাকে আবার উপরে উঠিয়ে দিচ্ছে। তাহলে এই উঠানোর জন্য আমাদের কি হচ্ছে না, যতক্ষণ ধরে আমাদের ইলেকট্রিকের আমাদের চাহিদা কম ছিল তখন আমরা সেটাকে জলাধারে অ্যাকচুয়ালি রেখে আমরা বিদ্যুৎটাকে অ্যাকচুয়ালি সংরক্ষণ করলাম জলের উচ্চতার আকারে বা পোটেনশিয়াল এনার্জির আকারে। এটা একটা তাপবিদ্যুৎ কেন্দ্রের ডায়াগ্রাম দেওয়া আছে। তাপবিদ্যুৎ কেন্দ্রে কি হয় না, এই যে কয়লা, সেই কয়লাটা একটা আমাদের বড় উনুন সেখানে পুড়তে থাকে এবং তারপরে এই যে পাইপ লাইন আছে সেই পাইপ লাইনে জল থাকে, সেই জল থাকে সাধারণত এটা খুব ভালো জল থাকে যাতে মিনারেল না থাকে। সেই ভালো জল ডিমিনারেলাইজড জল, সেটা আমাদের কি হয় না বাষ্প তৈরি হয়। তাহলে এই জল যখন বাষ্পে পরিণত হচ্ছে তখন বাষ্পটা উচ্চ চাপের সাহায্যে এদিকে আসছে আর এটাকে আমরা বলছি টারবাইন। এখানে টারবাইন খুব হাই টেকনোলজি দিয়ে আজকাল এগুলো তৈরি করা থাকে অনেক আহ, মানে যাকে বলে কার্যদক্ষতা বাড়ানো থাকে। আর এই টারবাইন ঘোরার জন্য কি হয় না, এখানে যে আমাদের জেনারেটর আছে ইলেকট্রিকের জেনসেট আছে, সেখানে আমাদের ইলেকট্রিক তৈরি হয় এবং এটাকে ট্রান্সফরমারের সাহায্যে আমরা গ্রিডের উপরে পাঠিয়ে দিচ্ছি। আর এটা যেটা আছে সেটা ছবিতে বার্তা দেওয়া আছে। এখানে কি হচ্ছে না, এই যে গ্যাসের যে আমাদের অবশিষ্ট অংশ, সেই গ্যাসটা তো এখানে জল আকারে হয়ে যাচ্ছে, সেই জলটা তো আবার কিছুটা গরম থাকছে। সেই জল গরম জলটাই আমরা এখানে কি করছি একটা হিট এক্সচেঞ্জার বলছে এটাকে। তার মানে গরম জলটার কিছুটা তাপটাকে আমরা কি করছি এখানে যে ঠান্ডা জলের প্রবাহ আছে সেই ঠান্ডা জলের প্রবাহ দিয়েই গরম জলটাকে ঠান্ডা করছি এবং তাহলে জল এখানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে তাহলে বাষ্পটা পুরো তরল হয়ে যাচ্ছে এবং সেই বাষ্পটা আমরা সরি সেই তরলটা আমরা আবার এখানে ফিড করে দিচ্ছি। তাহলে ওই একই পরিমাণ জল দিয়ে আমরা অনেকক্ষণ কাজ চালাতে পারি। তাহলে মেকানিজমটা বোঝা গেল। আর এখানে আমাদের কয়লা জ্বালানোর জন্য যে আবার ইনলেট দরকার সেসব মেকানিজম এখানে করা থাকে। ইলেকট্রিসিটি যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় হয়তো দেখা যেতে পারে 50-60 বছর পরে কয়লা হয়তো আমরা পাচ্ছি না, জলবিদ্যুৎ কেন্দ্রগুলো সাপ্লাই দিতে পারছে না তাপবিদ্যুৎ কেন্দ্র, তাহলে তো কয়লার জন্য অভাবে তো আগেই বন্ধ হয়ে গেছে। তাহলে সেখানে আমাদের তখন জীবনের কি কি অসুবিধা হতে পারে সেগুলো দেওয়া দেওয়া আছে যে নো ইলেকট্রিসিটি যদি না থাকে তাহলে আমরা আমাদের বাড়িতে যে এসি আছে সেই এসিটা ব্যবহার করতে পারবো না। ওয়াইফাই যে আছে সেই ওয়াইফাই কাজ করবে না, তখন মোবাইল কাজ করবে না।
আমাদের যে বাড়িতে জল সরবরাহ ব্যবস্থা থাকে, যে জলটাকে আমরা উপরে মানে জল টাঙ্কিতে যে উঠাবো, সেটা আমরা উঠাতে পারবো না। তাহলে আমাদের বাড়িতে জল সরবরাহের ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। টিভি চলবে না, মোবাইল চলবে না, ফ্রিজ চলবে না। তাহলে এই এত সব আমাদের লাইট তো আমাদের ১ম এই বন্ধ হয়ে যাচ্ছে। এখানেই তো অসুবিধা। ঠিক? তাহলে আমাদের ইলেকট্রিসিটি ছাড়া জীবন আমাদের কি হবে বোঝা মুশকিল। তাহলে এনার্জি কনজারভেশন অর্থাৎ আমরা এনার্জিটাকে কিভাবে সংরক্ষণ করব তার কতগুলো এখানে দেওয়া আছে। যেমন ইলেকট্রিসিটি যদি আমাদেরকে সেভ করতে হয় তাহলে আমরা কি করব? ছোট ল্যাম্পের নিচে পড়াশোনা করব। যেমন আমাদের বাড়ি হয়তো বড় আছে, একটা ছাদের উপরে বল লাগানো আছে, তাহলে ওই যে লাইট আছে, সে লাইটটা দিয়ে আমার পড়তে অসুবিধা হয়। তাহলে ওখানে হাই পাওয়ারের লাইট লাগাতে হয়। কিন্তু সেটা তো ইলেকট্রিকের খরচ বেশি হবে। তাহলে সেখানে আমরা কি করব? ওই ল্যাম্প ব্যবহার করে তার নিচে আমরা পড়াশোনা করব। আমাদের যে টিভি চলে, সেই টিভি যেটা আমাদের পুরানো সিস্টেমের টিভি ছিল, তার বদলে আমরা এলইডি টিভি ব্যবহার করব, যেটাতে আমাদের ইলেকট্রিক অনেক কম খায়। এখানে আছে ওয়াশিং মেশিন যে আছে, সেই ওয়াশিং মেশিন দিয়ে আমরা যে কাপড় ধোয়াধুয়ি করি, সেটাকে আমরা কি করব? যদি পারি তো নিজেরাই কাপড় ধোয়ার চেষ্টা করব। যে গ্যাস দিয়ে যে আমরা রান্না বান্না করি, সেই রান্না বান্নাটাকে আমাদের কি করতে হবে? ঠিক মতন করতে হবে যাতে আমাদের হিট কম লাগে। আর এখানে ফুড হচ্ছে একটা এনার্জি। আমাদের শরীরে এনার্জি কারা দেয়? কে দেয়? ফুড। তাহলে ফুড হচ্ছে একটা এনার্জির সংরক্ষণ। তাহলে এগুলোকে এনার্জি সংরক্ষণ আমরা বলছি। তাহলে এনার্জি সংরক্ষণ ফুড হচ্ছে গ্যাস, পেট্রোল। তাহলে পেট্রোলটাকেও আমরা কি করব? না ভালোভাবে খরচা করব, কম মানে যাতে খুব কম পরিমাণ তেলে চলে। সেটার জন্য আমরা বর্তমানে যে আধুনিক গাড়িগুলো আছে, বাইক, যেটা আমরা BS4, BS5 বলছি, সেরকম আমরা ব্যবহার করব। আর খাবার আমরা এমন খাবো যাতে আমাদের শরীরে সহজ পাচ্য হয় এবং যার সাহায্যে আমরা দৌড়ঝাঁপ করতে পারি। এখানে দেওয়া আছে একটা ইলেকট্রিক জেনারেটরের, যেটা আমাদের ডিজেল চালিত ইলেকট্রিক জেনারেটর বলে। তোমরা এগুলো তো বিয়ে বাড়িতে সবাই দেখেছো। এই পোর্শনটাকে আমরা বলবো ডিজেল ইঞ্জিন। আর এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটাকে আমরা বলবো জেনসেট অ্যাকচুয়ালি, মানে ইলেকট্রিক তৈরির ডাইনামো অ্যাকচুয়ালি। তো ডাইনামো আমরা সাধারণত ছোট ক্ষেত্রে ব্যবহার করি। এখানে আমরা এটাকে ইলেকট্রিক অ্যাকচুয়ালি মিস্ত্রিরা এটাকে অল্টারনেটর বলে। তো আমরা অল্টারনেটর না বলে এটাকে আমরা ডায়নামো বলবো বা ইলেকট্রিক জেনারেশনের ইউনিট বলবো। এটাতে আমরা দেখলাম যে আমাদের ইলেকট্রিক ছাড়া কি কি হতে পারে। এই যে ইলেকট্রিক ছাড়া আমাদের কি কি হতে পারে এখানে দেওয়া আছে। দেখানো আছে যে আমাদের বাড়িতে আহ, গ্যাসের ট্যাঙ্ক আছে কিন্তু গ্যাস নেই। তাহলে আমাদের সেক্ষেত্রে কাঠ, কোনো কাঠ দিয়ে আমাদের রান্না বান্না মহিলা করছেন। কাঠ হচ্ছে আমাদের একটা অল্টারনেটিভ ফুয়েল। পেট্রোল ডিজেলের পরিবর্তে কাঠ হচ্ছে একটা সবচেয়ে ভালো অল্টারনেটিভ। যদিও এটা আমাদের পরিবেশের গাছপালাকে ক্ষতি করে, কিন্তু ক্ষতি করলেও প্রকৃতি আমাদেরকে গাছের বৃদ্ধি করে আমাদের প্রকৃতি আমাদেরকে আবার ফিরিয়ে দেয়। বাতাসের যে কার্বন ডাই অক্সাইড, সে কার্বন ডাই অক্সাইড সূর্যের আলোকে সালোক সংশ্লেষে পরিণত হয়ে কাঠ, শর্করা জাতীয় এসব দিয়ে আমাদের আবার শক্তি, সূর্য শক্তি অ্যাকচুয়ালি কাঠ হিসাবে সঞ্চিত থাকছে।
এখানে গোবরের থেকে আমরা ঘুঁটে ছবি দেখানো আছে। এটা হচ্ছে ন্যাচারাল বায়োমাস ফুয়েল। এটা রিনিউয়েবল, অর্থাৎ গরু তো আমাদেরকে গোবর প্রত্যেকদিন দিয়েই চলবে, সেটা থেকে আমরা ঘুঁটে পেয়ে চলবো। এটা তাহলে ইকো ফ্রেন্ডলি বলা যায়। এর এনার্জি ভ্যালু যেটা মান সেটা দেওয়া আছে, যে ১ কেজি যদি শুকনো ঘুঁটে থাকে তাহলে সেটার থেকে আমরা মোটামুটি ৩,৫০০ কিলো ক্যালোরি প্রতি হ্যাঁ, ১ কেজির মধ্যে ৩,৫০০ কিলো ক্যালোরি তাপ পাবো। এটা কিন্তু রান্না-বান্নার জন্যে খুব সুবিধাজনক, লো কস্ট। এখানে দেখানো আছে যে আমরা গবাদি পশুর যে গোবর, সেই গোবরের থেকে আমরা সে গোবরটা থেকে যদি আমরা বলি যে বায়োগ্যাস তৈরি করব, তাহলে আমরা এখানে গোবরকে কি করব না, জলের সঙ্গে মিক্স করে নিয়ে ভালোভাবে সমস্ত মিশ্রণ তৈরি করে যেটাকে আমরা বলছি স্লারি, সেটাকে আমরা এখানে ইনলেট করব, মানে প্রবেশ করাবো। এইখানে ডাইজেস্ট হতে থাকবে গোবরে। সেই ডাইজেশনের ফলে কি হচ্ছে না, এখান থেকে মিথেনের যে গ্যাস, তার সঙ্গে আরো বিভিন্ন গ্যাস থাকে, সেটার জন্য আমরা এটাকে গোবর গ্যাস বলছি। সেটা আমাদের গ্যাস আকারে উপরে আসবে এবং সেটা দিয়ে আমরা উনান জ্বালাতে পারবো। আর এখানে যেটা আমাদের যে স্লারি থেকে আর গ্যাস পাওয়ার সম্ভাবনা নেই, সেটা আমাদের এদিকে আউটপুট আকারে চলে আসবে, অর্থাৎ যেটা যে গোবরটি অলরেডি হজম হয়ে গেছে, এটাকে আমরা কি বলছি না, বায়ো ডিজেস্ট, ডাইজেস্টার। ডাইজেস্ট মানে যে হজম করা, তাহলে এখানেই কিন্তু গোবরটা আরো হজম হচ্ছে। হজম তো আমাদের ঘাসটাকে হজম করে গোবর তৈরি করেছে গরু। আর এই যে ট্যাঙ্ক আছে বায়োগ্যাসের, সেটাকে আমরা বলছি যে গোবরকে হজম করে ও কম এনার্জির গোবরে তৈরি করছে, তাহলে এটাকে আমরা বলছি ডাইজেস্টার। এখানে একটা হিসাব করা আছে, তোমরা যদি বাড়িতে গোবর গ্যাস বস করবার প্ল্যানিং করো, তাহলে এই যে মোটামুটি হিসাব একটা দেওয়া আছে, যে ১ কেজি গোবর থেকে ৪০ লিটার বায়োগ্যাস তৈরি হয়। এক আর আমরা যদি বলি যে দেখালো, অর্থাৎ মহিষের গোবর ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের ৩০ লিটার বায়োগ্যাস তৈরি হবে। শুয়োরের যদি আমরা বিষটাকে ব্যবহার করি, সেখানে ৬০ লিটার বায়োগ্যাস পাওয়া যায় ১ কেজি থেকে। চিকেন যেটা আমাদের বিষটা ছাড়ে, সেটার থেকে ১০ লিটার বায়োগ্যাস পাওয়া যায় ১ কেজি থেকে। সেজন্য কি করে না, যারা গোবর গ্যাস তৈরি করে তারা মোটামুটি যতগুলো পারে তাদের ইকোসিস্টেমের মধ্যে যেটা থাকে, হ্যাঁ, সবগুলোকেই মিক্স করে এখানে আমরা যদি গোবরকে বলি যে ঘুঁটে আকারেই আমরা ব্যবহার করব জ্বালানি হিসাবে, সেক্ষেত্রে আমরা কি করব না, ঘুঁটেটা হাত দিয়ে সাধারণত তৈরি করে এখানে প্রেসার দিয়ে তৈরি করছে, যাতে প্রত্যেকটির ব্যাসার্ধ মোটামুটি সমান হয় এবং আমাদের অন্যের মধ্যে খুব সহজে আমরা রাখতে পারি। তাহলে সেটার জন্য একটা মেকানিজম করা আছে। এটাকে আমরা বলছি কাউডাং কেক মেশিন। কেক মেশিন, সরি আগে একটা স্লাইড ছিল পেরিয়ে গেল। তাহলে কাউডাং হচ্ছে আমাদের পাওয়ার এনার্জির একটা সবচেয়ে বড়। এখানে আমরা যে সাইকেল চালাই, সেই সাইকেলে আগেকার দিনে সাইকেলের কি ডায়নামো থাকতো এই সামনের চাকাতে, চাকার এখানে একটা ডায়নামো থাকতো, এর সাহায্যে একটা হেডলাইট জ্বালানো যেত। তো এটাকে যদি আমরা বলি যে একটা মানুষ যদি নিজের বাড়িতে এরকম সাইকেল রাখে এবং এমন মেকানিজম করলো যে সেই সাইকেল পেডেল ঘুরাবে, তখন ইলেকট্রিক তৈরি হবে, তখন আমাদের এটা আমরা তো কল্পনা করতে পারি, তখন আমাদের কি কি মানে কত পরিমাণে ইলেকট্রিক তৈরি হতে পারে,
তার একটা হিসাব পরবর্তী স্লাইডে দেওয়া আছে। তাহলে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে যে একটা মানুষ সাধারণত ৮ ঘন্টার বেশি তো আর কাজ করে না। তাহলে ৮ ঘন্টার মধ্যে একটা মানুষ কত ইলেকট্রিক তৈরি করতে পারে? এখানে দেওয়া আছে a healthy person can maintain an average mechanical output of about 75 to 100 watts while pedaling a stationary generator. স্টেশনারি কেন বলছে? সে কিন্তু রাস্তাতে যাচ্ছে না। রাস্তাতে গেলে কিন্তু এখানে তার যে দৈহিক শক্তি সেটা আবার অন্যদিকে খরচা হয়ে যাবে ঘর্ষণ বলের বিরুদ্ধে। সেটা এখানে আমরা হিসাব করছি না। তাহলে টোটাল এনার্জি এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মোটামুটি রাফলি 0.6 থেকে 0.8 কিলো ওয়াট আওয়ার, যেটা আমাদের ইলেকট্রিক যে মিটার থাকে সেই মিটারের যে আমাদের ১ মিটার আমরা বলি, সরি ১ ইউনিট বলি, সেই ইউনিট হিসাবে ১ ইউনিট না, আমাদের তৈরি হচ্ছে কত না 0.6 ইউনিট, অর্থাৎ ১ ইউনিটের থেকে অনেকটাই কম। আর যদি দৈহিক বলবান লোক থাকে তাহলে সেখানে 0.8 অর্থাৎ 1 এর কাছাকাছি। তাহলে দিস ইজ সাফিসিয়েন্ট টু চার্জ ফোন, ল্যাপটপ, পাওয়ার এলইডি, লাইটিং। তাহলে এটা আমাদের মোটামুটি যেমন তাহলে কি হচ্ছে না ল্যাপটপ, পাওয়ার এলইডি এসব চার্জ করার জন্য উপযুক্ত। কিন্তু আমাদের বাড়ির যে রেফ্রিজারেটর আছে বা এয়ার কন্ডিশনার মেশিন আছে বা হিটার আছে সেগুলো চালনা করা মুশকিল। তাহলে আমরা কল্পনা করতে পারি যে মানুষের বদলে তো গরুর অনেক শক্তি বেশি, তাহলে সেই গরুকে যদি আমরা এরকম কোনো মেকানিজমের মধ্যে রেখে দিই যেটাতে সে চলাচল যখন করবে তখন এখান থেকে ইলেকট্রিক তৈরি হয়ে যাবে। তাহলে এটা অনেকটা কাল্পনিকভাবে করা আছে ট্রেডমিলের মতন কোনো মেশিন। গরু দৌড়ছে, ট্রেডমিল ঘুরছে এবং এখান থেকে ইলেকট্রিক পাওয়া যাচ্ছে। তো দেখা যাক এখানে হিসাবে কত হচ্ছে। এখানে দেওয়া আছে যে একটি গরু যখন সামান্য একটু উঁচু জায়গাতে যদি উঠে তাহলে যখন দেখা যায় ট্রেডমিলের মতন থাকে, ইনক্লাইন মানে একটু সামান্য তেরছা, নন পাওয়ার মানে বাইরে থেকে কোনো তড়িৎ আমরা দিইনি, তাহলে ট্রেডমিলের যে পাটাতন সেটাকে ঘোরাচ্ছে কে না গরু। তাহলে ৮ ঘন্টা যদি আমরা একটা গরুকে দিয়ে ইলেকট্রিক তৈরি করাতে পারে সেক্ষেত্রে ২ কিলো ওয়াটের ইলেকট্রিক পাওয়া যায়, অর্থাৎ ২ ইউনিট আমরা পাবো। গরুর গোবর থেকে যখন আমরা বায়োগ্যাস পাচ্ছি একটা সিঙ্গেল গরুর জন্য, তখন ওটা থেকে আমাদের যে বায়োগ্যাস পাওয়া যায় সেই বায়োগ্যাসটাতে আমাদের কি হয় না লাইট, ফ্যান, ফ্রিজ এবং এসি এটা মোটামুটি ৬ ঘন্টা চালানো যায়। তাহলে আমরা একদম মেকানিক্যাল পাওয়ার পেলাম, গবাদি পশুর থেকে গোবরের থেকে আবার এনার্জি পেলাম, ম্যানুয়াল অর্থাৎ স্যালারি অর্থাৎ যেটা আমাদের ওয়েস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ গোবরটা যখন ডাইজেস্টারে ঢোকার পরে বাইরের দিকে আসছে তখন যেটা আমরা বলছি ওটাকে ম্যানুয়ার বলছি বা স্লারি, এটা গোবর হিসাবে বা ফার্টিলাইজার হিসাবে ব্যবহার করা যায়। তাহলে in a year the slurry from one cow can produce around 100 kilowatt hours, sorry 1000। তাহলে সেটাকে যদি আমরা আবার পুড়িয়ে নিয়ে তৈরি করি তাহলে কিন্তু আমাদের এই পরিমাণের ইলেকট্রিক শক্তি আমরা পাচ্ছি। এখানে সোলার এনার্জির সাহায্যে আমরা বাড়িতে কিভাবে রান্না বান্না করব, তা না এনার্জি ক্রাইসিসে আমাদের সবচেয়ে আমাদের মধ্য মানে পরিবার যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যে আমাদের রান্না বান্নার খুব অসুবিধা হবে। তাহলে রান্না বান্না করার জন্য আমরা সাধারণত কি কি ব্যবহার করব? যে সোলারের যে এটা একটা গোলকার, একটা গোলকের অংশের মতনই
বা ছাতা টাইপের আমরা বলবো। ছাতার মতন যে সোলার প্লেট আছে, সোলার প্লেট মানে এখানে সোলার প্যানেল নয়, এটা প্রতিফলক লাগানো আছে। তাই সেই প্রতিফলকের থেকে আলো আমাদের কি হচ্ছে না এখানে কেন্দ্রীভূত হচ্ছে। এখানে যদি জল থাকে বা কোনো খাবারের কেটলি যদি আমরা বা প্রেসার কুকার রাখি এখানে, তাহলে সেটা কিন্তু এই গরমের তাপে খুব সহজে রান্না হয়ে যায়। তাহলে সূর্য শক্তিকে কাজে লাগিয়ে আমরা এখানে রান্না বান্না করতে পারবো। আবার আমরা যদি এরকম মনে কর মানে সিস্টেম করতে পারি যে ইলেকট্রিকের যে আমাদের ইলেকট্রিক তৈরির যে সোলার প্লেট আছে, সেই সোলার প্লেটকে আমরা ডাইরেক্ট কি করলাম না ইন্ডাকশন ওনার মধ্যে দিয়ে দিলাম। সেই ইন্ডাকশন উনুনের সাহায্যে আমরা তাহলে রান্না বান্না করতে পারবো। সূর্য শক্তি থেকে রান্না বান্না করার আরেকটা মেকানিজম হচ্ছে যে আমরা যদি একটা বক্স যেটার উপরটা কাঁচের ঢাকনা দেওয়া আছে আর ভেতরের দেওয়ালগুলো কালো রং করা আছে, এক্ষেত্রে আমরা ভেতরে খাবার যদি রাখি এবং ঢাকনাটিকে যদি বন্ধ করে দিই, তাহলে বন্ধ করলে দেখা যাবে যে সূর্যের আলোটা কি হয় না কাঁচের মধ্য দিয়ে নিচে চলে যায় অর্থাৎ ভিতরে প্রবেশ করে। প্রবেশ করার পরে দেওয়ালকে বা বিভিন্ন অংশকে গরম করে এবং সেই গরমের ফলে ওর যে বেশি তরঙ্গদৈর্ঘ্যের তাপ উৎপন্ন হয় সেটা কিন্তু কাঁচের দিয়ে ভেদ করে বাইরে আসতে পারে না। তাহলে সূর্যের তরঙ্গদৈর্ঘ্য যা তরঙ্গদৈর্ঘ্যর পরিমাণ হচ্ছে কম অর্থাৎ হাই ফ্রিকোয়েন্সি। তাহলে হাই ফ্রিকোয়েন্সি লাইট যখন ভেতরে প্রবেশ করছে এবং তাপ যখন তৈরি হচ্ছে তখন সেই তাপের ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, সেটা কিন্তু তখন আর এটা বাইরে বেরোতে পারছে না। এর ফলে এই ভিতরের অঞ্চল খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং এর মাঝখানে যদি আমরা এর মধ্যে প্রেসার কুকারে কোনো খাবার টাবার রাখি, সেটা সহজেই সিদ্ধ হয়ে যায়। তাহলে আমাদের অল্টারনেটিভ এনার্জি সোর্স দিয়ে যদি আমরা আমাদের দেশকে সিস্টেমের মধ্যে নিয়ে আসি, তাহলে আমাদের কি হচ্ছে জিওথার্মাল পাওয়ারকে ব্যবহার করছি, বায়ুকল ব্যবহার করছি, হাইড্রো ইলেকট্রিক ব্যবহার করছি, এদিকে সোলার প্লেট তৈরি করছি, বায়োমাস তৈরি করছি, নিউক্লিয়ার প্ল্যান্ট অর্থাৎ ইউরেনিয়াম ধরনের যে জ্বালানি আছে সেই জ্বালানিকে আমরা নিউট্রন দিয়ে যদি ভেঙে ফেলার মতন মেকানিজম তৈরি করতে পারি, তখন যে প্রচন্ড পরিমাণে তাপ উৎপন্ন হয় যেটাকে আমরা বলছি নিউক্লিয়ার বিভাজন, তাহলে তখন আমাদের কি হয় না অনেক পরিমাণে তাপ উৎপন্ন হয়। সেই তাপের সাহায্যে আমরা ইলেকট্রিক তৈরি করতে পারি। কিভাবে হয় না এই যে তাপ উৎপন্ন হলো সেই তাপ উৎপন্ন হওয়ার সময় ওটার মধ্যে জলের পাইপ লাইন থাকে, ভারী জলের থাকে। সেই ভারী জল কি হচ্ছে না গ্যাস হয়ে যাচ্ছে এবং সেই গ্যাস হওয়ার পরে যেটা আমাদের টারবাইন, যেটা আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রের ডিজাইন দেখলাম সেম তারপরে সিস্টেম থাকে এবং ইলেকট্রিক পাওয়া যায় টারবাইনের ঘূর্ণনের সাহায্যে। হাইড্রোজেন, হাইড্রোজেন হচ্ছে খুব দাহ্য পদার্থ। তাহলে যে কোনো দাহ্য পদার্থ হচ্ছে অ্যাকচুয়ালি জ্বালানির উৎস বা শক্তি ঘর, খড় কাঠ ইত্যাদি। তাহলে হাইড্রোজেনকে আমরা হাইড্রোজেনের হিসাব করা যায় যে একটা হাইড্রোজেনকে যদি আমরা গ্যাস হিসাবে সরি এনার্জি হিসাবে কি আমরা ক্যালকুলেশন করব যে 1 কেজি হাইড্রোজেন তৈরি করতে যদি আমরা তৈরি করি ইলেকট্রোলিসিস পদ্ধতিতে অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি। তড়িৎ বিশ্লেষণ কি না আমরা জলের মধ্যে যদি প্লাস মাইনাস দুটো তার দিই, তাহলে ব্যাটারি থেকে দুটো তার দেওয়ার ফলে আর জলের মধ্যে যদি সামান্য পরিমাণে সুপরিবাহী করার জন্য তড়িৎ সুপরিবাহী করার জন্য সামান্য পরিমাণে ক্ষার, অ্যাসিড, লবণ এ টাইপের যদি আমরা কিছু দিই তাহলে দেখা যায় যে জলের তড়িৎ বিশ্লেষণ হয় এবং হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় আর অক্সিজেন গ্যাস পাওয়া যায়। অ্যানোডের দিকে অক্সিজেন পাওয়া যায়, ক্যাথোডের দিকে হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। 1 কেজি হাইড্রোজেন গ্যাস করতে যেটা আমাদের ইলেকট্রিক লাগে মোটামুটি 50 থেকে 55 ইউনিটের মতো। তাহলে 50 থেকে 55 ইউনিট, তার মানে আমাদের যদি মোটামুটি এখন দাম যদি থাকে 5 টাকা ইউনিট, যদিও তার বেশি আছে,
তাহলে 5 টাকা ইউনিট হলে তার মানে 1 কেজি হাইড্রোজেন গ্যাস তৈরি করতে আমাদের 250 টাকার কাছাকাছি খরচা হয়ে যাবে। হ্যাঁ, এরপরে আমরা যখন ওই হাইড্রোজেনকে জ্বালানি হিসাবে ব্যবহার করব, তখন আমাদের এই যে 55 কিলোওয়াট বা 50 কিলোওয়াটের তাপকে উৎপন্ন করবে বা ইকুইভ্যালেন্ট এনার্জি না। যদি আমাদের এফিসিয়েন্সি খুব ভালো থাকে তাহলে মোটামুটি 39.4 কিলোওয়াট আওয়ারের আমরা 1 কেজি হাইড্রোজেন থেকে এই পরিমাণে এনার্জি পাবো। তার মানে কমে যাবে। কমার্শিয়াল স্ট্যান্ডার্ড ক্ষেত্রে কি হয় না, অ্যালকাইন এবং পলিমেমব্রেন এই ধরনের আধুনিক প্রযুক্তি দিয়ে যে ইলেকট্রোলাইজার তৈরি করে, ইলেকট্রোলাইজার অর্থাৎ এখানে কি হয় না, এক ধরনের পলিমার থাকে এবং সেখানে কি হয় না, হাইড্রোজেন খুব সহজেই সরি জল এখানে খুব সহজেই তড়িৎ বিশ্লিষ্ট হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। সেখানেও কিন্তু আমাদের বিদ্যুৎ লাগছে 50 থেকে 53 কিলোওয়াট। আর আমরা যদি বাড়িতে বলি তড়িৎ বিশ্লেষণ যে পদ্ধতি আছে সেইভাবে করব, তাহলে কিন্তু দেখা যাবে যে এর থেকে আরো বেশি তড়িৎ লাগবে। তাহলে আমাদেরকে হাই এফিসিয়েন্সি সিস্টেম তৈরি করতে হবে। তাহলে আমাদের কি হতে পারে না, এই যে যেটা আমাদের 50 থেকে 53 কিলোওয়াট আওয়ার আমাদের বিদ্যুৎ লাগছিল যে তৈরি করার জন্য, সেটা আমাদের কমে 41 বা 45 কিলোওয়াটের কাছাকাছি নামতে পারে। তাহলে আমরা যেটা পাচ্ছি যে আমাদের যত কিলোওয়াটেই আমাদের লাগুক 1 কিলো হাইড্রোজেন তৈরি করতে, 1 কিলো হাইড্রোজেনের মধ্যে কিন্তু থাকবে 33.3, যেটা আমাদের এখানটাতে উল্লেখ করা ছিল। না, ঠিক 33.3 কিলোওয়াট থাকবে। তাহলে এই হাইড্রোজেন তৈরি সরি চলো এখানে দেখা যাক যে আমরা যখন কোনো শক্তিকে ব্যবহার করব, তাহলে সেই শক্তিকে আমাদেরকে ট্রান্সপোর্ট করার জন্য কোনটি সহজলভ্য। যেমন ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি আমাদেরকে তারের মধ্য দিয়ে আমরা এক টাউন থেকে আরেক টাউনে খুব সহজে সরবরাহ করি। এলপিজির ক্ষেত্রে দেখা যায় এটা কিন্তু আমাদেরকে পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যায়। যদিও বর্তমানে পাইপলাইন পোস্ট করানোর ব্যবস্থা হচ্ছে। হাইড্রোজেন গ্যাসকেও ঠিক এইভাবে আমরা সরবরাহ করতে পারি। কিন্তু হাইড্রোজেন গ্যাসের একটা অসুবিধা হচ্ছে যে একে যদি আমরা কম্প্রেস করে রাখি তাহলে 700 বার, যেটা আমাদের চাপের একক এখানে বার, সে 700 বারের মধ্যে যদি আমরা রাখি এবং রাখতে হয় এবং -253 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদেরকে ঠান্ডা রাখতে হয়, তাহলে আমরা কি করব না, কম পরিমাণ জায়গার মধ্যে হাইড্রোজেনকে পরিবহন করতে পারবো। আমরা যে ইউটিউবে দেখি যে বিনা গ্যাসেই উনান ইলেকট্রিক সুইচ দিচ্ছে এবং গ্যাসের মতন বেরোচ্ছে, এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে যে আমরা যখন দুটো তারের দুটো তার যখন কাছাকাছি আসছে ইলেকট্রিকের, তখন কি হয়? স্পার্কিং হয়। এখানে এমন একটি মেকানিজম করা আছে যেখানে কন্টিনিউয়াস স্পার্কিং হচ্ছে। এর ফলে ধাতব ইলেকট্রোডের মাঝখানে প্লাজমা তৈরি হচ্ছে। সেই প্লাজমারই এটা তাপ হিসাবে আমাদের এখানে পাওয়া যাচ্ছে। এটা একটা লেটেস্ট টেকনোলজি দিয়ে এই ওভেনগুলো তৈরি করা আছে। অর্থাৎ এখানে হাই ভোল্টেজ ডিসচার্জ হচ্ছে। এটা কিন্তু ইন্ডাকশন উনান না বা গ্যাসের উনান না, চারকোল। চারকোল কাঠকে কাঠের আমরা যদি অন্তর্দহন পাতন করি বা দহন করি, তখন সেখানে কি হয় না, কাঠের মধ্যে যেসব আমাদের ধোঁয়া সৃষ্টিকারী পদার্থ থাকে সেগুলো চলে যায় এবং
আমাদের কার্বনের যে পরিমাণ, সে কার্বন বেশি পরিমাণের কাঠকয়লা তৈরি হয়। এই কাঠকয়লা কি হয় না, খুব সহজে আমাদের তাহলে বাড়িতে ব্যবহার করতে পারবো জ্বালানি হিসেবে, তখন ধোঁয়া টোঁয়া সব কম হয়। চারকোলের মধ্যে যদি আমরা হিসাব করি যে আমাদের এখানে কত কি রকমের তড়িৎ হিসাবে যদি আমরা হিসাব করি, তাহলে দেখা যায় যে 1 কেজি কয়লা থেকে মোটামুটি 8 ইউনিট ইলেকট্রিক তৈরি হতে পারে। কয়লা আমাদের কিভাবে তৈরি হয়েছে? সে কয়লা তৈরি হয়েছে যে বহু বছর আগে যে আমাদের গাছপালা ছিল, সেই গাছপালা কোনো কারণে ভূমিকম্পের ফলে মাটির নিচে বসে যায় এবং মাটির চাপে এবং ভূগর্ভের তাপে সেগুলো কয়লা আকারে পরিণত হয়। আমরা কয়লার থার্মাল পাওয়ারের ডায়াগ্রাম আগে দেখিয়েছি। জলবিদ্যুতের যেটা মেকানিজম, না সরি, এটা আমরা সমুদ্রের যে ঢেউ তৈরি হয়, সমুদ্র তোমরা দেখেছো বা যারা যাওনি তারা তো মোবাইলে দেখেছো এই জলের ঢেউ কিরকম উঁচু হয়ে সবসময় আসতে থাকে পাড়ের দিকে। তো আমরা যদি এমন কোন একটা ভাসমান বস্তুকে রাখি, তাহলে সেই ভাসমান বস্তুটা কি হবে না, একবার উপরে একবার নিচে যাতায়াত করবে। এই যেখানে যে মেকানিজম তৈরি করা আছে, তাহলে জলের ঢেউ যখন এটাকে উপর নিচে করবে, তখন সেখানে আমরা কোনো সিস্টেমের সাহায্যে, গিয়ারের সাহায্যে আমরা ওখানে এই যে টারবাইন বলবো না, জেনারেটর বা ডায়নামোর ঘূর্ণন সৃষ্টি করবে। সেই ঘূর্ণনের ফলে ইলেকট্রিক পাওয়া যাবে। এখানে আর একটা মেকানিজম দেওয়া আছে, মাটির নিচের থেকে একটা স্প্রিং এর মধ্যে দেওয়া আছে ভাসমান বস্তুটি, এটা ওঠানামা যখন করবে, তখন এখানে যে আমাদের মেকানিজম আছে, এখানে ইলেকট্রিক তৈরি করবে ওঠানামার ফলে। এটাও আরেকটা মেকানিজম, এটাকে আমরা বলছি সারফেসের উপরে বেঁচে থাকার মেকানিজম। এই যে দু ধরনের আছে, তাহলে এই দুটোর মধ্যে যে আমাদের মুভমেন্ট হচ্ছে, যার ফলে আমাদের এখানটাতেই ইলেকট্রিক তৈরি মেকানিজম এখানে আমরা রাখবো। এগুলো তো হয়তো আমাদের রাখতে হচ্ছিল নিচে, সেটা কিন্তু আমাদের এখানে রাখা যাবে। তাহলে টাইডাল এনার্জি অর্থাৎ যেটাকে আমরা বলবো ঢেউয়ের এনার্জি, সেটা কিন্তু খুব ভালো এবং এটাকে আমরা বলবো রিনিউয়েবল এনার্জি সোর্স generated by the rise and fall of the ocean water driven by gravitational forces of the earth, moon and sun. It produces electricity using underwater turbines, barrage or fans, offering a dense, sustainable alternative to wind or solar power. এখানে আমাদের রাসায়নিক শক্তি থেকে ইলেকট্রিক শক্তিতে তৈরি করা অনেক তড়িৎ কোষ দেওয়া আছে। যেমন প্রথম হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি, তারপরে নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি, জিঙ্ক কার্বন ব্যাটারি, অ্যালকাইন ব্যাটারি, লিথিয়াম এমএইচ ব্যাটারি, কোয়েন সেল যেটা আমাদের ক্যালকুলেটরের মধ্যে আগে থাকতো, সেটাকে আমরা বলছি কোয়েন সেল ব্যাটারি, লিড অ্যাসিড ব্যাটারি যেটা ট্রাকের বা সাধারণত আমাদের বাড়িতে যে ইনভার্টার থাকে বা তড়িৎকে সঞ্চয় করার জন্য যেটা আমরা লাগাই, সেখানে আমাদের লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহার বেশি আছে। ড্রাই সেল যেটা আমাদের টর্চের জন্য ব্যবহৃত হয়, সে ড্রাই সেল, ওটা তো রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি পাওয়া যায়। এটা হচ্ছে তড়িৎ আবিষ্কারের একটা সবচেয়ে প্রথম পরীক্ষা। গ্যালভানো বলে এক আমাদের বিজ্ঞানী, উনি ব্যাঙ নিয়ে পরীক্ষা করছিলেন। তো একটা ব্যাঙের মৃতদেহকে একটা মেটালের উপরে তামার অ্যাকচুয়ালি এটা ছিল,
এবং ঝোলানো ছিল আর পাশে একটা লোহার গ্রিল ছিল। তো দেখা যাচ্ছিল যে গ্রিলের এই যে এখানে লোহার একটা রড দিয়ে যখন ধরছে, তাহলে তখনই দেখা যাচ্ছিল যে পায়ের মধ্যে একটা সংকোচন তৈরি হচ্ছিল। তখনই এই ভদ্রলোক চিন্তা করলেন যে তাহলে নিশ্চয়ই এখানে কোনো কিছু একটা তৈরি হচ্ছে যার ফলে সংকোচন হচ্ছে। ততদিনে কিন্তু বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের পরীক্ষার সাহায্যে আমাদের কি হয়েছে না তড়িৎ যে মানুষের মৃত্যুর কারণ হতে পারে বা পেশির সংকোচন ঘটাতে পারে সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছিল। তো এই পরীক্ষার সাহায্যে বিজ্ঞানীরা চিন্তা করলেন নিশ্চয়ই এখানে দুটো ধাতুর মধ্যে এমন কোনো আহ শক্তি আছে যার জন্য আমাদের এখানে এর ব্যাঙের মধ্যে পায়ের সংকোচন হচ্ছে। এখান থেকে আমাদের এসছে সেল, তড়িৎ সেলের একটা প্রথম উদ্ভাবন। আমরা বাড়িতে আলুর মধ্যে অনেকে পরীক্ষা করে দেখেছি এরকম ভাবে যে আমরা যদি একটা নতুন মরিচা বিহীন একটা পেরেকে একদিকে দিলাম আর একদিকে আমরা দিলাম তামার তার, তামার তার বা তামার একটা প্লেট এখানে দিয়ে দিলাম টুকরা, আর এটা থেকে একটা তার আর পেরেক থেকে একটা তার এনে আমরা এলইডির মধ্যে দিলাম। তখন দেখা যায় যে এলইডি জ্বলতে আরম্ভ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় এলইডি জ্বলছে না, তখন আমাদের এলইডির পোলারিটিটাকে চেঞ্জ করে নিতে হয়। ঠিক এটা তোমরা বাড়িতে করে দেখবে। তো এই পরীক্ষাটা যখন করবে না তখন কি করবে, আহ অনেকগুলো আলু রাখবে কিংবা এক একটা আলুকে কেটে অনেকগুলো এরকম ভাবে সেল তৈরি করে নেবে, পটেটো সেল আমি বলছি এটাকে। তাহলে দু তিনটা পটেটো সেল যখন সিরিজে রাখবে তখন দেখবে এলইডির লাইট খুব সুন্দর বোঝা যাচ্ছে। করবে, না করতে পারলে সাকসেস না হলে আমাকে কল করবে। তাহলে এগ্রিকালচারের যে ফসল, সে ফসল কিন্তু আমাদের হচ্ছে সবচেয়ে একটা এনার্জি হারভেস্টিং, মানে শক্তিকে সংরক্ষণ করার উপায়। সেই সংরক্ষণটা কে করছে না আমাদের সূর্য শক্তি করছে। এগ্রি ক্রপস দিয়ে আমরা তাপ উৎপন্ন করতে পারি, ইলেকট্রিসিটি তৈরি করতে পারি। ঠিক। তবে আমাদেরকে যেমন দেখতে হবে যেমন আমরা এগ্রিকালচার যে ক্রপস আছে সেটা আমাদের খাওয়ার বদলে আমরা এনার্জি বেশি যেমন তৈরি না করি। তাছাড়া আমাদের ফুড ক্রাইসিস তখন দেখা যাবে। তাহলে এনার্জি ক্রাইসিস তখন আবার ফুড ক্রাইসিস পরিণত হয়ে যাবে। তাহলে আমরা যদি বলি যে আমাদেরকে এনার্জিতে স্বনির্ভর হতে হবে, যদি আমরা বলি যে গ্রামগুলোকে এমন ভাবে আমরা তৈরি করব, ডিজাইন করব যাতে এক একটা গ্রাম স্বনির্ভর হতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব না সোশ্যাল ফরেস্ট যেটা থাকে অর্থাৎ সামাজিক বনসৃজন প্রকল্প, সেই আজকাল তো মাঠ আছে কিন্তু দেখবে কেউ গাছ লাগায় না, তাহলে আমাদেরকে গাছ লাগাতে হবে। ২ নম্বর হচ্ছে আমাদেরকে এমন টেকনোলজি তৈরি করতে হবে যাতে কোনো বায়োমাস থেকে যখন আমরা হিট তৈরি করি না তখন সেটা কিন্তু আনকন্ট্রোলড ভাবে হয়। অর্থাৎ গ্রামের লোকে যখন ওই বাড়ির থেকে বা বনের থেকে ঝোপঝাড় এনে জ্বালায় ভাত রান্না করে তখন কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায়। তাহলে এমন আমাদের মেকানিজম করতে হবে যাতে খুব কম পরিমাণ কাঠ দিয়ে আমাদের রান্না বান্না এগুলো করা যায়। আমাদেরকে নতুন এগ্রি প্রোডাক্ট বার করতে হবে যেটাতে ঠিক যেমন এই যে রেজিন পাইন গাছে হয়, পলিমার সেলেক্ট অর্থাৎ যেটা পলাশ গাছে কুল গাছে হয়, লাক্ষা যেটা আমরা বলি, বা উড এমন গাছ রাখতে মানে চাষ করতে হবে যাতে ওর কাঠটা বেশ দমদার কাঠ হয়, জ্বালানি হিসাবে ভালো হয়, পাতা যার বেশি হয়। তাহলে এইভাবে আমাদেরকে নতুন ফসল বা গাছ চাষ করতে হবে। আর আমাদের এমন করতে হবে যে আমরা গ্রামের মধ্যেও যাতে থার্মাল পাওয়ার, হাইড্রো পাওয়ারের যে জেনারেশন সিস্টেম আছে সেটাকে আমরা এমনভাবে স্কেল ডাউন করব, মানে ছোট্ট সংস্করণ করব, যার ফলে আমরা আমাদের বাড়ির কাঠ, গ্রামের অর্থাৎ বাড়ি মানে কাঠ সামগ্রিকভাবে ব্যবহার করে সেটাকে আমরা তাপবিদ্যুৎ তৈরি করতে পারবো। কাছাকাছি যদি নদী থাকে সেটাকে আমরা
হাইড্রো পাওয়ার হিসেবে ব্যবহার করতে পারবো। অথচ অথবা অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে আমরা বাড়িতে আমাদের জলের ট্যাঙ্ক আছে, সেটাকে আমরা দৈহিক শক্তির সাহায্যে জলটাকে উত্তোলন করলাম এবং সেই জলের উত্তোলনের পরে যখন আমাদের জলটা নেমে আসবে, তখন সেখানে আমাদের হাইড্রো পাওয়ার তৈরি হবে। আরেকটা টেকনোলজি আছে যেটাকে আমরা বলি পাউডার স্প্রে ফায়ার। অর্থাৎ যেমন আমরা কেরোসিনকে যদি মুখে নিয়ে ফু মারি খুব জোরে, আর সামনে যদি আগুন রাখি তাহলে দেখা যায় যে কেরোসিনের কণাগুলো জ্বলে যায়। এটা করবে না। এটা যারা স্পেশাল লোক হয় তারাই করতে পারে। তো ঠিক এই টাইপের যদি আমরা কোনো আটা গুঁড়ো বা কোনো কাঠের গুঁড়ো যদি স্প্রে করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমাদের ঠিক কেরোসিনের মতো আমরা ব্যবহার করতে পারি। বর্তমানে যে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো কয়লা ব্যবহার করে, সেই কয়লাটাকে কিন্তু পুরো গুঁড়ো করে নেয় এবং গুঁড়ো করার পরে সেটাকে স্প্রের মতন ভেতরে দেয় এবং যার ফলে খুব সহজে কয়লা জ্বলতে থাকে। তাহলে এটাকে আমরা বলছি পাউডার স্প্রে ফায়ার টেকনোলজি। এটা দিয়ে কয়লা খুব সহজে পুড়ে এবং কয়লার আঁচটাকে আমরা খুব সহজে কন্ট্রোল করতে পারি। তাহলে তাপের অপচয় কম হয়। বিদ্যুতের সরবরাহের চাহিদার উপরে আমরা সরবরাহটাকে কম বেশি করার জন্য আমরা কি করি? না, কয়লার পরিমাণটাকে কম বেশি করি। তাহলে এগুলো যদি আমরা গ্রামের মধ্যে সিস্টেম করতে পারি ২-৩ টা গ্রামে সম্মিলিতভাবে, তাহলে আমরা মোটামুটি গ্রামগুলোকে স্বনির্ভর করতে পারবো।